প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বেতন ও মজুরি চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজ নতুন একটি অঙ্ক। আমিনা ও লাইসা একটি কোম্পানির দুজন কর্মচারী 2017 সালের মার্চ মাসে তাদের উপার্জন ও কর্তনের তথ্য নিম্নরূপ। এক্ষেত্রে মূল মজুরি দেওয়া আছে, আমিনার আছে 22,000 টাকা এবং লাইসার আছে 18,000 টাকা। মহার্ঘ ভাতা আছে মূল মজুরির আমিনার ক্ষেত্রে 20%, লাইসের ক্ষেত্রেও সেম অ্যামাউন্ট 20%। যাতায়াত ভাতা আমিনার ক্ষেত্রে 500 টাকা এবং লাইসার ক্ষেত্রে 500 টাকা। ওভারটাইম দেওয়া আছে, এখানে টাকার অ্যামাউন্ট নেই, ঘন্টা হিসেবে 20 ঘন্টা আছে আমিনার এবং লাইসার আছে 22 ঘন্টা। যৌথ বিমার কর্তন আছে, আমিনার ক্ষেত্রে হলো 600 টাকা এবং লাইসার ক্ষেত্রে হলো 600 টাকা। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর ও নিয়োগকর্তার দান উভয়ের ক্ষেত্রেই 10%, আমিনা এবং লাইসার 10%, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কর্মীর এবং নিয়োগকর্তার দান একসাথে। তো এক্ষেত্রে স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 200 ঘন্টা এবং ওভারটাইমে মূল মজুরির দ্বিগুণ। তো ক নং প্রশ্নে আমাদের যা বের করতে হবে সেটা হচ্ছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করে দেখাতে হবে। খ নং কোয়েশ্চেনে মজুরি বিবরণী আর গ নং কোয়েশ্চেনে জাবেদা দেব, তবে এক্ষেত্রে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ব্যাখ্যা ব্যতীত। তাহলে চলো এটা কীভাবে সমাধান করা যায় দেখি। প্রথমত হলো ওভারটাইম মজুরি কীভাবে নির্ণয় করব। তো ওভারটাইমের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব। সূত্রটি হচ্ছে স্বাভাবিক মজুরিকে স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ করব। তো স্বাভাবিক মজুরিকে স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ করলে আর ইন্টু যখন আমরা 2 দিয়ে দেব, তখন যেহেতু এখানে রেট আছে ডাবল, প্রশ্ন বলা আছে যে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ, তো এই ক্ষেত্রে 2 দ্বারাও গুণ করব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক মজুরি হচ্ছে আমিনার ক্ষেত্রে হলো 22,000 টাকা এবং লাইসের ক্ষেত্রে হলো 18,000 টাকা। আর যেহেতু স্বাভাবিক কর্মঘণ্টা হলো উভয় ক্ষেত্রেই 200 ঘন্টা করে, 200 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবে। আর এক্ষেত্রে স্বাভাবিক মজুরির হার দেওয়া আছে কোয়েশ্চেনে, সে অনুযায়ী 22,000কে আমরা 200 দিয়ে ভাগ করেছি। আর যার যত ঘন্টা আছে ওভারটাইম, যেমন আমিনের ক্ষেত্রে হলো 20 ঘন্টা এবং লাইসের ক্ষেত্রে হলো 22 ঘন্টা, তো এক্ষেত্রে আমরা 20 দিয়ে গুণ করব আর 22 দিয়ে গুণ করব। তাহলে কত পাই দেখো, 22,000কে 200 দিয়ে ভাগ করব, ভাগ করে যেহেতু দ্বিগুণ এজন্য 2 দিয়ে গুণ আর 20 দিয়ে গুণ করব, যেহেতু 20 ঘন্টা হচ্ছে ওভারটাইম। ঠিক তেমনি লাইসের ক্ষেত্রেও 18,000কে আমরা 200 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করে, এবং যেহেতু 22 ঘন্টা ওভারটাইমের পরিমাণ, তো 22 দিয়ে আমরা গুণ করব, তাহলে পেয়ে যাব 3,960 টাকা। তো আমিনার ক্ষেত্রে পাই এখানে 4,400 টাকা এবং লাইসের ক্ষেত্রে পাই 3,960 টাকা। এটা হচ্ছে ওভারটাইমের পরিমাণ। এরপর আসি খ নং কোয়েশ্চেনে। খতে বলা আছে যে প্রতিষ্ঠানটির মজুরি বিবরণী প্রস্তুত করো। মজুরি বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমাদেরকে উপার্জন থেকে কর্তনের টাকা মাইনাস করতে হবে। তো এক্ষেত্রে আমরা উপার্জনের অংশে কী কী দেখতে পাচ্ছি। উপার্জনের অংশে আমরা দেখতে পাই যে মূল মজুরি আছে, তারপর মহার্ঘ ভাতা আছে, এরপর যাতায়াত ভাতা আছে, ওভারটাইম মজুরি আছে। আর ভবিষ্যৎ হবে যেটা, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দানের অংশটুকু একদিকে যেমন উপার্জন হবে, আবার আরেক দিকে ঠিক তেমনি কর্তনও হবে। তো এই অংশে আগে উপার্জনের অংশে লিখতে হবে। এক্ষেত্রে শ্রমিকদের বিবরণের অংশে আমরা লিখব ক্রমিক নং নাম পদবি। ক্রমিক নংয়ের মধ্যে 1 নাম্বার দিয়ে লিখব আমিনা, পদবি হচ্ছে কর্মকর্তা। 2 নাম্বার দিয়ে লিখব লাইসা, পদবি হচ্ছে কর্মকর্তা। তো এক্ষেত্রে মূল মজুরির পরিমাণ আমিনার ক্ষেত্রে হচ্ছে 22,000 এবং লাইসের ক্ষেত্রে হলো 18,000 টাকা। এই পরিমাণের অংশটুকু লিখবে, নিচের অংশে আবার যোগফলও দিয়ে দেবে। আর মহার্ঘ ভাতার কথা নিয়ে আসি। প্রশ্নে
এই উদ্দীপক অনুযায়ী তোমাদের করতে হবে সেটা হচ্ছে, যেক্ষেত্রে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে 20% একটি, আর একটা ওইটাও 20%, তাহলে এক্ষেত্রে 20% হিসাব করে দেখাবো। তো 20% যদি আমরা হিসেব করি তাহলে 4,400 টাকা পাবো মহার্ঘ ভাতা। আমিনা এবং লাইসার ক্ষেত্রে পাবো 3,600 টাকা, যেহেতু এখানে উভয় ক্ষেত্রেই 20% করে আছে। তারপর দেখি যাতায়াত ভাতার পরিমাণ। যাতায়াত ভাতার ক্ষেত্রে এখানে উভয় ক্ষেত্রে 500 টাকা করে দেওয়া আছে, তো যেহেতু সেম অ্যামাউন্ট, তো এই ক্ষেত্রে আমরা এই 500 টাকা করে এখানে পোস্টিং দেব, তাহলে টোটাল পেয়ে যাবো 1,000 টাকা। এরপর আসি ওভারটাইম। ওভারটাইমে আমরা কোন অংশে বের করেছিলাম, কোন অংশে এখানে প্রথমটির মধ্যে 4,400 টাকা, দ্বিতীয়টির মধ্যে 3,960 টাকা। তো এই অংশগুলো আমরা এখানে বসাবো। 4,400 এবং 3,960 টাকা যদি যোগ করি তাহলে 8,360 টাকা পাবো। ভবিষ্যতের নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দান যেহেতু কোয়েশ্চেনে বলা আছে 10%, এখানে বলা আছে কন্ট্রিবিউটরি বা নিয়োগকর্তার দান এরকম যদি ফিক্স করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে উপার্জনের অংশ লিখতে হবে। আমরা জানো যে প্রভিডেন্ট ফান্ড সবসময় কর্তনের অংশ লিখতে হয়, কিন্তু যদি বলা হয় নিয়োগকর্তার দান বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড তাহলে সেক্ষেত্রে উপার্জনের অংশ আসে। তাহলে যেহেতু 10% কথা বলা আছে, তো 22,000 টাকা 10% 2,200 টাকা, এবং 18,000 টাকা 10% 1,800 টাকা, দুটি যোগ করে পাবো 4,000 টাকা। তাহলে আমরা আমাদের উপার্জনের অংশগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে কী কী দেখতে পাচ্ছি, যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাই মূল মজুরি, মহার্ঘ ভাতা, যাতায়াত, ওভারটাইম মজুরি, আর ভবিষ্যতে নিয়োগকর্তার দান। ভবিষ্যৎ নিয়োগকর্তার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। তো একসাথে এখন আমরা যোগ করব। তো আমিনার ক্ষেত্রে এক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে কত পাই দেখো, 22,000, 4,400, 500 এবং 4,400 টাকা একসাথে যদি যোগ করি এবং এর সাথে 2,200 টাকা ভবিষ্যতের নিয়োগকর্তার দান একসাথে যোগ করলে পাবো 33,500 টাকা। এরপর লাইসের ক্ষেত্রে 18,000 টাকা হচ্ছে মূল মজুরি, মহার্ঘ ভাতা 3,600, যাতায়াত হচ্ছে 500, ওভারটাইম হচ্ছে 3,960 টাকা, ভবিষ্যৎ নিয়োগকর্তার দান হলো 1,800। তো একসাথে যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে পাবো 27,860 টাকা। তো এখন 33,500 এবং 27,860 টাকা এটাও একসাথে যোগ করে দেবে, তাহলে পাবে 61,360 টাকা। ঠিক তেমনি আমরা কর্তন সমূহ বের করবো। কর্তনের অংশে আছে যৌথ বিমার কর্তন আর প্রভিডেন্ট ফান্ডের অংশ। তো প্রভিডেন্ট ফান্ডের অংশ যেহেতু এখানে এর আগে বলেছি যে নিয়োগকর্তার দান যে অংশটুকু আছে এটা যেমন একদিকে উপার্জন, ঠিক তেমনি আবার কর্তন 10% করে 10% হচ্ছে শ্রমিকের কাছ থেকে কাটা হবে, আবার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তাও দেবে। তাহলে এক্ষেত্রে নিয়োগকর্তা দেখ আর না দেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা ভবিষ্যতের জন্য, বর্তমানে যেহেতু নেওয়া হচ্ছে না তো এটা কেটে নেওয়া হবে। বর্তমান মূল বেতন যে টাকা অংশ আছে সেটা থেকে কেটে নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমরা 10% হচ্ছে নিয়োগকর্তা এবং 10% হচ্ছে শ্রমিক। তাহলে এক্ষেত্রে যদি একসাথে যোগ করি তাহলে দাঁড়ায় 20%। তো 22,000 টাকা 20% হিসাব করবো। 20% হিসাব করলে আমরা পাবো 4,400 টাকা। তারপর ঠিক তেমনি লাইসের ক্ষেত্রে একই অবস্থা, 18,000 টাকা, 18,000 টাকার আমরা 20% বের করবো। 20% বের করলে পাই, প্রশ্নে যেহেতু ফিক্স করে দেওয়া আছে তাহলে সেই অনুযায়ী আমরা বের করবো 3,600 টাকা। এরপর আসি যৌথ বিমায় কর্তন। যৌথ বিমার কর্তনের অংশে এক্ষেত্রে 600 টাকা করে উভয়ের ক্ষেত্রেই দেওয়া আছে কোয়েশ্চেনে, তাহলে সেক্ষেত্রে 600 টাকা করে লিখবো, টোটাল দাঁড়াবে তাহলে 1,200 টাকা। তাহলে মোট কর্তনের অংশে যদি আসি তাহলে 4,400 টাকা হলো ভবিষ্যৎ তহবিল আমিনার ক্ষেত্রে, আর 600 টাকা হলো যৌথ বিমা কর্তন, যোগ করলে পাবো 5,000 টাকা। ঠিক তেমনি লাইসার ক্ষেত্রেও 3,600 এবং 600 একসাথে যোগ করলে পাবো 4,200। তাহলে 5,000 এবং 4,200 যদি একসাথে যোগ করি তাহলে পাবো 9,200 টাকা। এক্ষেত্রে আমরা পরবর্তীতে অংশে সেটা হচ্ছে নিট মজুরি যখন বের করব তাহলে মোট উপার্জন 33,500 থেকে মোট কর্তন অর্থাৎ 5,000 টাকা আমরা যদি মাইনাস করি তাহলে পাবো 28,500 টাকা। এই 28,500 টাকাই হচ্ছে সেক্ষেত্রে নিট মজুরি। তারপর লাইসের ক্ষেত্রে 27,860 টাকা থেকে 4,200 টাকা মাইনাস করে দেবো, তাহলে পাবো 23,660 টাকা। এবার আসি যখন এটাও পাশাপাশি যোগ করি নিচে তাহলে 28,500 এবং 23,660 টাকা যোগ করলে পাবো 52,160 টাকা। এভাবে তোমরা মজুরি বিবরণীর মাধ্যমে নিট মজুরি বের করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি বাসায় করবে।
ক এবং খ অংশটুকু তোমাদের যতটুকু আলোচনা করেছি সেই অংশটুকু এরপর নেক্সট ডে আবার এটার ব্যাখ্যা ব্যতীত অর্থাৎ জাবেদার অংশটুকু আলোচনা করব। এই জন্য ফিক্স কয়েকটি জাবেদা আছে, সেই জাবেদাগুলো আলোচনা করে এরপরে এই প্রশ্নটি সলভ করে দেব। তোমরা এটা ভালো করে করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।